আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করি তোমরা আমার শুনতে পাচ্ছ এবং আমার স্ক্রিনটা শেয়ার দেখতে পাচ্ছ। এখানে আজকের স্লাইড ক্লাসটাও একটা শর্ট ক্লাস, জাস্ট তোমাদেরকে অ্যাটেন্ড করার জন্য। মিড টার্মের আগে একদমই ক্লাস হয় নাই, সেই জন্য এটা আমি বলে দেখাতে চাচ্ছি আজকে আমরা কোথায় আছি, টপিক স্টার, এবং মিড টার্মের পরে আসলে আমরা কোথায় কতগুলো টপিকস আছে সেগুলো একটু দেখাবো, তারপরে একটা হালকা কিছু আলোচনা করব। যেমন দেখো, তোমরা এই ওয়েবসাইটে আমি যে কন্টেন্টটা দিয়ে রেখেছি সেখানে তোমরা দেখতে পাবা যে টপিক ওয়াইজ আমরা কতটুকু কভার করেছি সেগুলা। অরিজিনাল স্লাইড 1 4 5 6 সেটা আমার এখানে এই নামে দেওয়া আছে এগুলা, ঠিক আছে। অরিজিনাল স্লাইড গুলা কোনটার সাথে রিলেটেড, এই 3 নম্বর স্লাইডটা সেটা পরের দিকে লেখা আছে, হ্যাঁ? সেগুলো দেখে আশা করি তোমরা সেগুলো ধরতে পারো। তারপরে অরিজিনাল স্লাইড জি মার্কস, তাই না? আমার নাম দিচ্ছে। আচ্ছা, তো এখানে যে স্লাইডটা অরিজিনাল স্লাইড 7 ছিল, সেখান থেকে আমি 5 নম্বর এবং 6 নম্বরটা একটা অরিজিনাল স্লাইড 7 এইভাবে ওয়েবসাইটে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা। তারপরে ধরো এই অংশটুকু যেটা ছিল, পুরো জিনিসটা এটাকে আমরা বলতে পারি মাল্টিমিডিয়া নেটওয়ার্কস অংশটুকু আমরা কভার করেছি, ঠিক আছে। মাল্টিমিডিয়া নেটওয়ার্কস আমরা এখন পর্যন্ত গত ক্লাস পর্যন্ত যেগুলো সেটা কভার করা হয়েছে। তোমরা ডিলে, কোয়ালিটি অফ সার্ভিস এবং ডিলে সম্পর্কে আমরা অরিজিনাল স্লাইডে 8 নম্বর লেকচারে ছিল, 8 9 নম্বর, আমি স্লাইড 7 সেটা মূল স্লাইডের সাথে কোথায় রিলেটেড সেটা বোঝানো যায়, এখানে নাম্বারগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার তোমার আমরা যেটা টিসিপি আইপি এবং ওএসআই লেয়ার পড়েছিলাম সেগুলো 10 11 12 নম্বর স্লাইডে ছিল, সেটা আমরা কিভাবে কভার করেছি তোমরা দেখতে পাচ্ছ। 8 নম্বর পিডিএফ এ 10 11 এবং 9 নম্বরে 12টা সম্পর্কে কভার করা হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের কোর্স আপাতত যেটা কভার করেছি। এরপরে আমাদের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে, বা এখন 6 উইকতে এই যে জিনিসটা আজকে যেটা পড়বো, অরিজিনাল স্লাইড 30 নম্বর স্লাইডের কন্টেন্ট, সেটাকে আমি পিডিএফ হিসাবে 10 নম্বর পিডিএফ মাল্টিমিডিয়া ডাটা অ্যান্ড ইটস কোডিং, এটা একটা ভূমিকা। হ্যাঁ, আমরা মাঝখানে একটা টপিকস চেঞ্জ করতেছি, যে আগে মাল্টিমিডিয়া নেটওয়ার্কস করতেছিলাম, এখন মাল্টিমিডিয়া ডাটা কমিউনিকেশনে আসবো, কম্প্রেশনের বা সিগন্যাল প্রসেসিং পার্টটুকু দেখবো। সেটার মেইন কোর কনসেপ্ট হচ্ছে টেক্সট কম্প্রেশন, ইমেজ কম্প্রেশন, অডিও ভিডিও কম্প্রেশন, এগুলা এগুলা মিড টার্মের পরে শুরু হবে। তো সেই জন্য একটা বেসিক আইডিয়া আমাদের এই স্লাইডটা ট্রানজিশন, এটার আলাদা কোনো গুরুত্ব পরীক্ষার জন্য নাই, কিন্তু পরবর্তী টপিকগুলো শুরু করার জন্য এখানে একটা ভূমিকা হিসাবে এটাকে যোগ করা হয়েছে। আর শেষের দিকে আমরা ডিজিটাল সিকিউরিটি পড়বো। এই সাইটটা তোমাদের সাথে শেয়ার করা আছে, আশা করি তোমরা সেখান থেকে রিসোর্সগুলো পাবে। এবার আসো লেকচার, অরিজিনাল লেকচারে যেটা লেকচার 13 ছিল, ইনফ্যাক্ট আমার এখানে 10 নম্বর টপ পিডিএফ স্লাইড, সেটা আমরা এখান থেকে শুরু করি। এখানে আমরা যে জিনিসগুলো দেখবো সেগুলো একটু শেয়ার করে তোমাদের সাথে। মেইনলি আমরা জানবো মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়? মাল্টি, মেনি মিডিয়া। মিডিয়া হচ্ছে ইনফরমেশন ক্যারিয়ার। সেই ইনফরমেশন গুলা কি? মিডিয়া, টেক্সট, লাইক টেক্সট, ইমেজ, অডিও অ্যান্ড ভিডিও, দিজ আর দ্য মিডিয়া দ্যাট কন্টেইনস ইনফরমেশন, ঠিক আছে। সো দেয়ার সো মেনি, মানে 4টা ডিফারেন্ট ইনফরমেশন ক্যারিয়ার আছে অ্যাজ মিডিয়া। ফলে মাল্টিমিডিয়া বলতে আমরা বুঝি এমন একটা কমিউনিকেশন যেখানে আমরা একটা মেসেজ যখন পাঠাই, একটা ইনফরমেশন পাঠাই, দ্য ইনফরমেশন উইল বি কনসিস্টেড অফ, ঠিক আছে, not only video, not only audio, not only text or not only image, but at least 3 or 4, বা মানে at least more than one, ঠিক আছে, more than one content, অল মানে at a time। একটা মেসেজের ভিতরে এই 4টা কন্টেন্টের, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, মাল্টিমিডিয়াতে মোর দেন ওয়ান মিডিয়া at a time ইন এ মেসেজ কন্টেন্ট, একটা কন্টেন্টের ভিতরে এই ইনফরমেশন গুলা থাকে, ঠিক আছে। এবং সেই ইনফরমেশন গুলোকে একসাথে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে দে শুড অল বি রিপ্রেজেন্টেড ইন এ কমন ফরম্যাট, বা ডিজিটালি বা আরো স্পেসিফিক্যালি বাইনারি ফরম্যাটে প্রত্যেকে রিপ্রেজেন্ট করা লাগবে। টেক্সটকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করবো, ইমেজকে, অডিওকে, ভিডিওকে। বাই ডিফল্ট টেক্সট আর ইমেজ প্রথম থেকেই একটা ডিজিটাল ইন নেচার, এবং অডিও এবং ভিডিও অ্যানালগ ইন নেচার। ফলে
আমরা দেখবো অডিও ভিডিও ডাটার ক্ষেত্রে we have to first convert it to digital and then we have to make a multimedia message, and a multimedia message is nothing but a message content that is consisted of either text, image, audio, and video in digital format where more than one type of media is present. That's all about multimedia. হ্যাঁ, মাল্টিমিডিয়া বলতে কি জিনিস এটা আমরা এখান থেকে বুঝে নিলাম। এবার আসো যে টেক্সট, টেক্সট, হ্যাঁ, টেক্সটের ক্ষেত্রেটা আমরা দেখতে পারি যে এটা একটা এক্সাম্পল, এগুলো খুব ছোটখাটো জিনিস, তো এগুলো আমরা খুব সহজেই বোঝানোর চেষ্টা করতে পারি যে যখন আমরা কিবোর্ড থেকে এ প্রেস করি তখন আসলে ঘটনাটা কি হয়। কম্পিউটার সেটাকে কি বুঝে, সে বুঝে একটা আস্কি কোড যায় 7 বিট, সেই আস্কি কোডটা হচ্ছে এরকম 0 0 0 0 1। আর আমরা সহজে আমরা হিউম্যান ইন্টারপ্রিটেশনের জন্য আমরা বলি 41H। এই 7 বিটের কোডটাকে যখন প্রসেসর কাছে পাঠানো হয় তখন সে বুঝতে পারে যে এখন এ প্রেস করা হয়েছে, বি হইলে 42H অ্যান্ড সো অন। এইভাবে করে এই পদ্ধতিটা 1960 সাল থেকে ইউজড হয়ে আসতেছে 1960। আজকি মানে হচ্ছে কি আমেরিকান সিস্টেম ফর, সরি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই হচ্ছে আজকি। তো এখানে 7 বিট ইউজ করা হয়, 7 বিটে টোটাল 2 টু দি পাওয়ার 7 বা 128টা মেসেজকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? কিন্তু 128 দিয়ে খুব ভালোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে তো রিপ্রেজেন্ট করা যায় ঠিকই, কিন্তু যখন আমরা অল দা অ্যালফাবেটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যদি কেউ ইউজ করতে চায় এটা খুব ইনসাফিসিয়েন্ট হয়ে যায়। ফলে আমরা দেখব আমরা আরো বেশি 7 বিটের চেয়ে বেশি রিপ্রেজেন্টেশন দরকার হয়। সেই জন্য ইন কোর্স অফ টাইম আমরা দেখব এটার আপগ্রেডেশন হয়েছে ইউনিকোড নামে আরেকটা কোডিং সিস্টেম, টেক্সট কোডিং সিস্টেম দিয়ে, সেখানে আপ টু 32 বিট পর্যন্ত আমরা একটা ক্যারেক্টার বা সিম্বলকে রিপ্রেজেন্ট করার জন্য 32 বিট পর্যন্ত আমরা বাইনারি স্ট্রিং ইউজ করে থাকি। এগুলো সম্পর্কে আমরা ডিটেলস মিড টার্মের পরে জানবো, জাস্ট একটা আইডিয়া। তো এটা সম্পর্কে আরেকটু বেটার ক্লারিফিকেশনের জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন ডিজিট যখন 0 আমরা কিবোর্ড থেকে প্রেস করি আজকে সিস্টেমে, সেটা হচ্ছে কোডেড হয় 30 বা এরকম একটা 7 বিটের নাম্বার দিয়ে। আর যখন হেক্স ইউনিকোডে আসে সেটাকে আমরা দেখতে পাবো যে এরকম 0030। এটা আসলে প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে। 16 বিট, 16 বিটের একটা রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, হুইচ ক্যান বি এক্সটেন্ডেড আপ টু 32 বিট পর্যন্ত হতে পারে। যদি অন্য কোনো সিম্বলকে, যেগুলো আনকমন সিম্বল, সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে যাই তখন আমরা দেখবো যে বিটের সংখ্যা বাড়তে থাকে। এইভাবে 32 বিট পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি ইউনিকোডে, এবং দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। অনেক হিউজ ক্যারেক্টারকে সে, বেশিরভাগ এখনো ইউনিকোডের স্পেস গুলো ফাঁকা রয়ে গেছে, যদি কখনো ইন্টারগ্যালাকটিক কমিউনিকেশন প্রয়োজন হয় তখন হয়তোবা সেগুলোর প্রয়োজন হবে। তো এই হচ্ছে টেক্সট কম্প্রেশনের মূল বিষয়। মানে টেক্সট এনকোডিং মানে কি আমরা সেটা বুঝলাম, যে একটা টেক্সটকে কিভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হয়। সেটার জন্য সবচেয়ে মোস্ট পপুলার ওয়ে হচ্ছে আস্কি এবং ইউনিকোড। সো নেক্সট আছে গ্রাফিক্স। গ্রাফিক্স মানে হচ্ছে একটা ইমেজকে আমরা কিভাবে কম্পিউটারে স্টোর করে রাখবো এবং সেটাকে কিভাবে ডিসপ্লে করাবো। সেটা একটা পপুলার ওয়ে হচ্ছে, আমরা গ্রাফিক্স সম্পর্কে যখন আরো পড়বো ডিটেলসে তখন একটা ওয়ান অফ দি ওয়ে, এটা নট অনলি 2D অ্যারে অফ ডাটা, যেখানে টেক্সট ছিল সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে অফ ডাটা, সেখানে গ্রাফিক্স হচ্ছে 2D অ্যারে অফ ডাটা। এই অ্যারে অফ ডাটা, 2D অ্যারে অফ ডাটাকে আমরা কতভাবে কত রকমের হইতে পারে সেটার একটা এক্সাম্পল আমরা দেখবো। যদি ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় তখন সেটাকে আমরা জাস্ট এ সিঙ্গেল 2D অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তখন সেটাকে বলা হয় মনোক্রম। জাস্ট এ সিঙ্গেল ক্রম, মনো মানে তোমরা জানো সিঙ্গেল, ক্রোম মানে কালার। তো যেমন এটার এক্সাম্পল হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার গুলা। তো তোমাদের কেউ হয়তো জিজ্ঞেস করতেই পারো যে স্যার এখানে দুইটা কালার বলতেছেন, একটা ব্ল্যাক একটা হোয়াইট, আবার বলতেছেন মনোক্রোম, তাহলে এটাকে বাই কালার কেন বলা হচ্ছে না? বাই কালার কেন বলা হচ্ছে না, এটার কারণ হলো একটা কালার হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, আইদার ব্ল্যাক ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, যেমন স্ক্রিনে
কম্পিউটারে, টিভিতে, মোবাইলে ব্যাকগ্রাউন্ড ইজ ন্যাচারালি ব্ল্যাক। দ্য অনলি কালার দ্যাট উই ইউজ ইজ হোয়াইট, যদি সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইমেজ হয়, কিংবা তার ভ্যারিয়েন্ট একটা শেড, যেটাকে আমরা গ্রে বলি, তাই না? লাইট গ্রে, ডিপ গ্রে, সো আদার, সো মেনি শেডস, এখানে অনেকগুলো থাকতে পারে। তো অনলি ওয়ান কালার ইজ ইউজড, এবং একটা একটা সিঙ্গেল 2D অ্যারে অফ ডাটা দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়। লিমিটেড কালার প্যালেট, এখানে একটা কালার ইমেজ, এবং সেই ইমেজটাকে স্টোর করার জন্য কিংবা যেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হলে আমরা যাতে খুব একটা স্পেস কনস্ট্রেইন মেনটেন করতে পারি, বা খুব একটা লোয়ার বিট রেট চ্যানেল দিয়ে ডাটাটাকে পাঠাতে পারি, সেটার জন্য লিমিটেড কালার প্যালেট অ্যাপ্রোচটা ইউজ করা হয়। ঠিক আছে, অনলি এ ফিউ কালার ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য পিকচার। এটা একটা 2D অ্যারে অফ ডাটা, কিন্তু এর সাথে একটা কালার টেবিলকে পাঠানো হয়, সেটা আমরা একটু পরে ছবির মাধ্যমে দেখবো। ট্রু কালারে instead of just a single 2D array of data, we are going to get at least three RGB, তিনটা মৌলিক ক্রম, এদের মাধ্যমে অন্য যে কোনো রঙকে আমরা প্রডিউস করতে পারি অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। সেই তিনটা রং থেকে আমরা যদি যে কোনো একটা ছবিকে ফুটিয়ে তুলতে পারি প্রপারলি, সেই জন্য আমরা তিনটা, ঠিক আছে, তিনটা 2D array of data ইউজ করি। It will produce millions of color, ওটা অনেকগুলা কালারকে, more than million colors it can generate। এগুলো সম্পর্কে একটু ভালো করে বোঝার জন্য তোমাদেরকে একটু বলে রাখি যে গ্রাফিক্স রিপ্রেজেন্টেশনের আরো উপায় আছে। একটা সবচেয়ে পপুলার উপায় হচ্ছে বিটম্যাপ পদ্ধতি। সেটা বিটম্যাপ পদ্ধতিতে একটা ইমেজকে 2D অ্যারে অফ ডাটা হিসেবে রাখা হয়। কিন্তু এছাড়াও পদ্ধতি আছে, যেমন আমরা ভেক্টর গ্রাফিক্স, সেখানে বিভিন্ন সেট পয়েন্ট বা কি পয়েন্টের সাথে সাথে ইকুয়েশন দিয়ে ইমেজগুলোকে স্টোর করা হয়, সেগুলো যেমন ইলাস্ট্রেটর, সেগুলোতে এই কাজগুলো করা হয়। সেটা যদিও ইয়েটা কম, ফিলটা কম, কিন্তু আমরা মেজর শেয়ার যেটা, সেটা হচ্ছে এখন আপাতত কম। তোমাদেরকে বলতেছি এটা ছাড়াও অন্যান্য রিপ্রেজেন্টেশন হইতে পারে। তারপরে একটা হচ্ছে মনোক্রোম, যেটা বলেছিলাম, যে একটা ছবি যদি এরকম হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেখান থেকে যদি আমি ছোট্ট একটা অংশ কেটে নিয়ে আসি, তাহলে মেসেজ, এই ছবিটা মেমোরিতে কিভাবে স্টোর করা আছে খুব সহজে দেখেই বোঝা যাবে। যে কোনো একটা ভ্যালু, এটা দেখে আমরা বুঝতে পারি যে কতটুকু কালার এখানে দেওয়া হয়েছে। যদি এটা ব্যাকগ্রাউন্ড হয়, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়, ব্যাকগ্রাউন্ড সরি ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক হয়, তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে কি, এটা দিয়ে বোঝাচ্ছে এখানে ইন্টেন্সিটি ইমেজে বলা হয় এটাকে, যে এটা দিয়ে বোঝাচ্ছে 0 থেকে 1 কালারটাকে ভ্যারি করব। সেই কালারটা কি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বি আর বাকি কালারটা হচ্ছে হোয়াইট, তো 0 মানে হচ্ছে নো হোয়াইট কালার, এটা হচ্ছে ফুললি হোয়াইট একটা পিক্সেল, আর এটা হচ্ছে ফুললি ব্ল্যাক, মানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এর এই জায়গাটা 0.11 0.1107 যদি হয়, তাহলে এটা বোঝা যাবে যে এটার কাছাকাছি কোনো একটা ভ্যালু হবে, 10% এটার সঙ্গে মিল, মানে কিছু হোয়াইট আছে, 13% হোয়াইট আছে, লাইক দিস। সো এইভাবে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কে রিপ্রেজেন্ট করে থাকি। তারপরে আসো লিমিটেড কালার প্যালেট, এটা যেমন কালারফুল, বাট আমরা বুঝতে পারছি যে এটা একটা খুব সুন্দর কালারফুল ইমেজ না, এটা একটা কালার যথেষ্ট ভ্যারিয়েশন নাই, কালারের অনেক বেশি শেড, স্মুথ ভ্যারিয়েশন নাই, কতগুলা মানে কালারফুল বোঝা যাচ্ছে, বাট দিস ইজ নট স্যাটিসফ্যাক্টরিলি কালার। সেটা কিভাবে করা হয়েছে লিমিটেড কালার প্যালেটের মাধ্যমে, যে এখানেও এটা একটা 2D অ্যারে অফ ডাটা আছে, যে কোনো একটা পিক্সেল বা কিছু একটা অংশ যদি আমরা কেটে নিয়ে আসি, মেমোরিতে কিভাবে আছে সেটা দেখবো কতগুলো ভ্যালু আছে। আনলাইক দ্য প্রিভিয়াস মনোক্রোম ইমেজ, এখানে ভ্যালুগুলা দে আর নেভার a floating number, they are always integer to represent an index value। একটা টেবিল থাকে এটার সাথে অ্যাসোসিয়েটেড, সেই টেবিলে যেমন 5 বলতেছে, এটা হচ্ছে 0 1 2 3 4। আচ্ছা, প্রথম নম্বরটা 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1 2 3 4 5, 5 নাম্বার এন্ট্রি, 5 নাম্বার এন্ট্রিটা যে ইনফরমেশনটা রেখেছে,
মানে রেড, এই তিনটাকে মিলিয়ে এই শুধু এই পিক্সেলটার কালারটাকে তৈরি করা হচ্ছে। ফলে যদি কোনো কারণে এটা হারায় যায়, এটার কালার ইমেজ থাকবে না, কারণ ওই ইন্ডেক্সে কি হচ্ছে, কালার গুলা কোন কালারটাকে ইউজ করব সেইটাকে যদি আমরা না দিই, এটা সাম কাইন্ড অফ এরোনিয়াস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারে বা ইমেজে গ্রাফিক্সে কনভার্টেড হয়ে যাবে। এর চেয়ে মোর কালারফুল হচ্ছে একটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে তিনটা অ্যারে ইউজ করা। একটা ছোট্ট পোর্শন বা ইমেজের পোর্শনটাকে রিপ্রেজেন্ট করার জন্য দ্যার উইল বি থ্রি ডিফারেন্ট অ্যারেস। এটাকে বোঝার জন্য আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল নিতে পারি। সাপোজ আমার একটা ছবি আছে, যেই ছবিটা কিছুটা অংশ রেড, কিছুটা অংশ গ্রিন, ঠিক আছে, কিছুটা অংশ ব্লু, ঠিক আছে, এবং একটা অংশ যেটা আমি ধরে নিচ্ছি এই ছবি বোঝার জন্য, এটা ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্ল্যাক, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা এই জায়গাটা যদি হোয়াইট চাই, সেটা কিভাবে পাবো? সেটা পাওয়ার জন্য আমাদের রেড যে ইয়েটা আছে অ্যারে, সেটার এখানে ওয়ান হবে, বাকিগুলা জিরো, মানে এই ভ্যালুটা থাকবে, আর এর ভ্যালুটা ফুল ওয়ান, মানে এক, মানে হচ্ছে এটা দিচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। জিরো টুকে 255 ভিতরে ভ্যালুগুলাকে নিয়ে 255 দিয়ে ভাগ করে দিলে নর্মালাইজড হয়ে যায়। নর্মালাইজড হলে ম্যাক্সিমাম ভ্যালুটা ওয়ান থাকে সেই হিসাবে। তার মানে আর এর 100% আর আছে, যতটুকু আর ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে। এরপরে জি যখন এই পয়েন্টটা এটার করসপন্ডিং হলে এখানে তো জি এর কোনো ভ্যালু থাকবে না। আচ্ছা, এখানে থাকবে জি এর ভ্যালু ওয়ান, অন্য জায়গাগুলোতে জি এর কোনো ভ্যালু থাকবে কিনা? থাকবে। যেমন হোয়াইট যখন তৈরি করব, তখন হোয়াইট উইল বি, তোমরা কিছুদিন পরে জানবা, এটা আর লাগে, জি লাগে, বি লাগে, তিনজনই লাগে। ফলে ইট উইল বি লাইক দিস। আর এখানে একটা ভুল করে আসছে, সেটা ঠিক করে দিই। ইট উইল বি অলসো ওয়ান হেয়ার। একটা কালার দিয়ে হোয়াইট তৈরি করা যাবে না। এবার থার্ড যেই 2D অ্যারে অফ ডাটা আছে, সেখানে দেখো কি আছে, আর জি বি, এটা হচ্ছে বি, বি এর অ্যারে, এটা ছিল জি এর অ্যারে, তাই না? তো দেখো বি, বিটাকে থাকতে হলে এই লোকেশনটা শুধু বি, এখানে আর নাই, জি নাই, এবং এই বি বলটা ভালোটাও থাকতে হবে, কারণ এই তিনটা কালার মিলে ডব্লিউ তৈরি হবে। দিস ইজ হাউ কালারিং অকার্স ইন ট্রু কালার ইমেজে। এগুলো সম্পর্কে আমরা যখন ইমেজ করবো তখন আরো ভালো করে জানবো। এবার আসো পরবর্তী যে দুইটা টপিকস আছে, সেটা হচ্ছে কি অডিও আর ভিডিও। In the playback of acoustic information such as speech or music, the dimension of time plays a critical role. তোমরা খেয়াল করে দেখতে পাবা, অডিও হচ্ছে একটা সিঙ্গেল ডাইমেনশনাল মেসেজ বা ইনফরমেশন, যেটা উইথ রেসপেক্ট টু টাইম এটাকে ভ্যারি করা হয়। টাইমের রেসপেক্টে এটার স্পিচের ইন্টেলিজিবিলিটি যদি থাকতে চায়, রাখতে চায়, তাহলে আমাদেরকে প্রপার ওয়েতে সেটাকে স্যাম্পল নিতে হবে, বেশি পার্টিকুলার নাম্বার অফ স্যাম্পল। সেই জিনিসগুলো করার জন্য আমরা নাইকুইস রেটের সাহায্য নেব, যাতে সে যথেষ্ট স্যাম্পল তৈরি হয়। সেই স্যাম্পলগুলোকে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমরা কি করতে পারি, বাইনারিতে বা ডিজিটালে কনভার্ট করতে পারি। আচ্ছা, তো এখানে আমরা অডিওর জন্য দেখবো যে দেয়ার উইল বি সাম এনকোডিং টেকনিক্স, যেগুলো লসলেস, লসলেস হবে, সেটার সঙ্গে আমরা এনট্রপিটাও দেখাবো, এনট্রপির সম্পর্ক আছে, কিংবা লসি প্রসিজিওর। মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দ্য অডিও কম্প্রেশন, সেটা হচ্ছে সাইকো অ্যাকাস্টিক মডেলিং। আমাদের কান হলো আলটিমেট রিসিভার। সেই রিসিভারটার কাছে ইনফরমেশনটা ঠিক মতো পৌঁছে পৌঁছে দেওয়ার জন্য ইউ নিড টু নো দ্য সাইকোলজি অফ হিয়ারিং। এই জিনিসটা অন্যান্য টেকনিকগুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু শোনার এই টেকনিকটা এটা একই রকম থাকে। ফলে এই জিনিসটা জানা থাকলে আমরা নতুন কোনো টেকনোলজি সেটা বের করতে পারবো। এবার আসো ভিডিও যদি কথা বলো, ভিডিওটাও আসলে আলাদা করে কোনো এনকোডিং টেকনিকের চেয়ে বেশি, প্রথমত যেটা, এটা হচ্ছে ইমেজের সাথে রিলেটেড। ইমেজের সাথে রিলেটেড, পাশাপাশি অনেকগুলো ইমেজ থাকলে
আমরা কিভাবে তাদেরকে এনকোড করতে পারি, এবং পদগুলা যেহেতু কাছাকাছি অনেকক্ষণ পর পর দ্রুত দ্রুত ফ্রেম গুলো আসে, সাধারণত মিনিটে 25 থেকে 60 বার পর্যন্ত এই ফ্রেম গুলা রিফ্রেশ হয় মিনিটে। তো সেই ফ্রেম গুলা ফলে খুব কাছাকাছি দুইটা ফ্রেম, তো অনেক মিল থাকে যেগুলা, যেমন খবর পড়তেছে একটা লোক, সাপোজ খবর পড়তেছে, বা আমরা একটা খবর পড়তেছে, সেখানে দেখা যাচ্ছে তার এক্সপ্রেশন, মুখের যে অঙ্গভঙ্গি সেগুলো চেঞ্জ হচ্ছে, আর বাকি সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো তো অলমোস্ট দ্য সেমই আছে। তাহলে আমরা শুধুমাত্র মুখের অংশটুকুর ডাটাগুলোকে ট্র্যাক করব, মানে আগের ছবি থেকে পরের ছবির রিডান্ডেন্ট অংশগুলো বিয়োগ করে দিয়ে বাকি অংশগুলোকে রিপ্রেজেন্ট করব। ফলে এভাবে খুব কম্প্যাক্ট ফরম্যাটে ভিডিওকে রিপ্রেজেন্ট করা যায়, স্টোর করা যায়। সেটা আমরা শিখবো যখন ভিডিও এনকোডিং দেখবো। অ্যানিমেশনের ক্ষেত্রেও সেই জিনিসটা প্রচলিত। এবার আসো আমরা আরেকটা দৃষ্টিকোণ থেকে এই মিডিয়াগুলোকে দেখি। তো একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তো এটাই। প্রথমটা হচ্ছে কারা অ্যানালগ, কারা ডিজিটাল। ডিজিটালটা হলো ডিজিটাল আর গুলোর ভিতর টেক্সট এবং গ্রাফিক্স, হ্যাঁ। আর টাইম ইন্ডিপেন্ডেন্টের ভিতরে হচ্ছে, টাইম ডিপেন্ডেন্টের ভিতরে অডিও এবং ভিডিও। এই যে দেখো ডিজিটাল এবং সরি টেক্সট এবং গ্রাফিক্স এর ক্ষেত্রে, এই যে আমি কিছুক্ষণ ধরে এই স্ক্রিনটা শেয়ার করে রাখতেছি, এই শেয়ার থাকা অবস্থায় এখানে যে সমস্ত মেসেজ বা ইনফরমেশন আছে, ইট ইজ নট চেঞ্জিং, এবং নতুন কোনো ইনফরমেশন সে এখানে দেখাচ্ছে না। তো যখন তোমরা অডিওটা শুনতেছো, এই আমি কথাটা বলতেছি, প্রতি সেকেন্ডে এটা আপডেটেড হচ্ছে, হ্যাঁ। আর যেহেতু এটা স্টিল ইমেজ, সেই জন্য এখানে আমরা ভিডিও পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছি না। ভিডিও হইলেও আমাকে বা আমার মুখের উপরে থাকতো ক্যামেরাটা থাকতো, মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হচ্ছে, তোমরা বুঝতে পারতা যে প্রতি মুহূর্তের টাইমের সাথে সাথে সেই ইনফরমেশনটা, নতুন নতুন ইনফরমেশন তোমাদের কাছে গুরুত্ব হতো। কিন্তু এখানে আমরা মোটামুটি দুইটা স্ট্যাটিক ইনফরমেশন নিচ্ছি, টেক্সট এবং গ্রাফিক্স, আর বাকি একটা ডাইনামিক, দ্যাট ইজ অডিও ইনফরমেশনটা। একটা টাইমের সাথে চেঞ্জ হয়, অন্যটা চেঞ্জ হয় না। এটাই হলো মাল্টিমিডিয়া সিগন্যাল গুলার পরিচিতি। এটা হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে, আমরা পরবর্তী যখন লেকচার গুলাতে কম্প্রেশন করবো, এই জিনিসগুলো আবার আসবে, কিভাবে আমরা একটা প্রপারলি টেক্সটকে রিপ্রেজেন্ট করতে পারি, এগুলো আবার রিপিটেড হবে। কারো যদি বুঝতে কষ্ট হয়ে থাকে, কোনো টেনশন, ক্লাসটা শেষ করে দেখাচ্ছি সেগুলা, কোনো সমস্যা নেই। আমি এগুলা প্রত্যেকটা ক্লাসের শুরুতে আবার এগুলা দেখবো। আর লাস্টলি আরেকটা জিনিস আমরা একটু দেখে নিব। তোমরা ইনফরমেশন থিওরি সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছিলে 3-2 তে, সেটাও এখন কিছুটা একটা ব্রিফ দিয়ে যাব। যদিও আমরা যখন প্রপার কম্পিটিশনে যাব, তখন যেখানে প্রয়োজন সেখানে আমরা আবার জিনিসগুলোকে দেখাবো। তো সেটা খুব দ্রুত আমরা কতগুলো টার্মের সাথে পরিচিত হই ইনফরমেশন থিওরির। একটা হচ্ছে মেসেজ, আরেকটা হচ্ছে অ্যালফাবেট, সিনট্যাক্স, সিমান্টিক্স, এনকোডিং, কোড ওয়ার্ড, রিডান্ডেন্সি। ঠিক আছে, এগুলোর ডেফিনিশন গুলো এখানে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিবা। কিন্তু আমি এটাকে বোঝানো মা বলে দেবো, তখন বোঝানোর জন্য একটা এক্সাম্পল ইউজ করেছি। যেমন মেসেজ কাকে বলে, অ্যালফাবেট কাকে বলে, এটা বোঝানোর জন্য একটা পরবর্তী স্লাইডে একটা এক্সট্রা স্লাইড যোগ করেছি, যেখানে এগুলো বুঝতে পারবো। সাপোজ একটা ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটার, এটা রিসিভার। এই ট্রান্সমিটার থেকে আমরা রিসিভার যে ডাটা পাঠাবো, সেগুলা কি কি পাঠাইতে পারি, সেগুলা যদি একটা ফাইনিট নাম্বার হয়, ঠিক আছে, ফাইনিট নাম্বারের, যেমন এক্ষেত্রে আমি ঠিক করেছি A B C and D, এর বাইরে আর কিছুই পাঠাবো না। তাহলে এটা হচ্ছে তার অ্যালফাবেট সাইজ। ঠিক আছে, এগুলো হচ্ছে তার অ্যালফাবেট, যেগুলো আমরা পাঠাবো। হ্যাঁ, আর এই অ্যালফাবেট গুলা দিয়ে যে সমস্ত ইনফরমেশন তৈরি করা হবে, সেটাকে সাজিয়ে বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে তাদেরকে আমরা বলবো মেসেজ। এই মেসেজ গুলাকে আমরা ট্রান্সমিটার থেকে রিসিভারে পাঠাবো। হ্যাঁ, এখানে একটা ইনফরমেশন আসতে পারে, কখনো কখনো মেসেজ গুলো তৈরি করার সময় দেয়ার শুড বি সাম সিনট্যাক্স রুল টু বি ফলোড টু মেক দা ইনফরমেশন, এই যে সিকোয়েন্সটা আমরা তৈরি করলাম সেটাকে মিনিংফুল করার জন্য। যেমন এখানে ব্যাড, দিস ইজ মিনিংফুল, আব্বা এটা মিনিংফুল, ক্যার একটা মিনিংফুল, মোটামুটি এই ধরনের জিনিসগুলো যদি আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট থাকে, সবসময় এটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, যে কোনো একটা কম্বিনেশন করে পাঠাতে পারি। সেগুলা সবগুলাই কোনো না কোনো ইনফরমেশন ক্যারি করে, হয়তো কোড কোড ওয়ার্ড হিসাবে, কিংবা তোমার কোড ওয়ার্ড বলতে পারি কি, যে মানে এনক্রিপ্টেড মেসেজ হিসাবে।
সেগুলোকে পাঠানো যেতে পারে। আপাতত আমি সিমান্টিক্স এর বিষয়টা আনতেছি না, যে কম্বিনেশন গুলা মিনিংফুল হইতেই হবে এই রেস্ট্রিকশনটুকু নাই, সেটা আমরা ধরে নিলাম। তো সো আমরা মেসেজটাকে চিনলাম, আর কিভাবে মেসেজ গুলো তৈরি করা হয় সেটার জন্য আমরা অ্যালফাবেটের সাহায্য নিয়ে থাকি, এ বি এন্ড সি। এক্ষেত্রে এ বি সি এন্ড ডি এগুলো সাহায্য করে আমরা প্রত্যেকটা মেসেজকে তৈরি করব। এই মেসেজগুলো হবে ভ্যারিয়েবল লেংথের, কখনো বড় কখনো শেষ, এবং any number of characters can be repeated any times in a message। এরপরে জিনিস যেটা ছিল এনকোডিং বলতে আমরা কি বুঝি, অ্যালফাবেটে যে সমস্ত সিম্বল বা ক্যারেক্টার গুলো রয়ে গেছে সেগুলোকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, যাতে দে ক্যান বি আইডেন্টিফাইড ইউনিকলি, প্রত্যেকটাকে পৃথকভাবে আইডেন্টিফাই করা যায়, সেজন্য যদি আমরা একটা এরকম কোডিং স্কিম ইউজ করে থাকি, কোডিং একটা কোড বুক বলা হয়, সেটা হচ্ছে এনকোডিং। এ কে আমি 0 দিয়ে বুঝাবো, সেটা ট্রান্সমিটারেরও জানা থাকতে হবে, রিসিভারেরও জানা থাকতে হবে। তো এইভাবে একটা কোড বুক বানাবে। কেন 2টা বিট করে নিয়েছি, কারণ এখানে 4টা ডিফারেন্ট ক্যারেক্টার আছে। 4টা ডিফারেন্ট ক্যারেক্টারকে যদি আমরা চিনাইতে চাই, তাহলে log 2 of 4, দ্যাট ইজ 2 বিটের একটা রিপ্রেজেন্টেশন প্রয়োজন। সেই রিপ্রেজেন্টেশনটা আমরা, এটাকে আমরা বলতেছি এনকোডিং। অ্যালফাবেটের প্রত্যেকটা এলিমেন্টকে, প্রত্যেকটা মেম্বারকে আমরা বাইনারি ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা শিখলাম। এরপরে হচ্ছে ধরো কোড ওয়ার্ড কি জিনিস, একটা মেসেজকে এই এনকোডিং ফলো করে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে যেই মেসেজটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো কোডেড মেসেজ বা কোড ওয়ার্ড, তাই তো? আচ্ছা, এখানে যেমন আব্বা লেখা আছে, এ মানে হচ্ছে 00, এখানে ফার্স্টে ইট উইল বি 00। বি মানে হচ্ছে বি, যে পর দুইটা বি, পর এ। সো দিস ইজ এ কোড ওয়ার্ড। এরপর একটা টার্ম ছিল রিডান্ডেন্সি, দেখি দ্য পার্ট অফ মেসেজ দ্যাট কন্টেন্স নো ইনফরমেশন। এখানে একটা টার্ম চলে আসলো ইনফরমেশন, কন্টেন্ট, ঠিক আছে, contains information. So there will be some message that will contain information there, and there will be some message that will not contain information, বা কোনো মেসেজের ইনফরমেশন কন্টেন্ট বেশি হবে, কোনো মেসেজের ইনফরমেশন কন্টেন্ট কম হবে। এবং এইটার সঙ্গে একটা সম্পর্ক আছে রিডান্ডেন্ট বিট সমূহের। রিডান্ডেন্ট বিটস আর সাম এক্সট্রা বিটস দ্যাট, এটা যদি আমরা শুধুমাত্র ইনফরমেশনের কন্টেন্ট থেকে, কনটেক্সট থেকে চিন্তা করি, তাহলে এই বিটগুলো যদি বাদও যায়, মূল ইনফরমেশন গুলা লস্ট হয় না, মূল ইনফরমেশন গুলা প্রিজার্ভ থাকে। সেটাকে আমরা বলি এখান থেকে আমরা বুঝতে পারি রিডান্ডেন্সি জিনিসটা কি, সেটা আমরা পরবর্তী স্লাইড গুলোতে আর একটু বাজে করে বুঝবো। যেমন দেখো, আসলে শ্যানন কি বলেছিল একটু দেখি। শ্যানন একটা খুব মজার জিনিস আমাদের সাথে শেয়ার করেছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা একটা ইভেন্টের অকারেন্সের সাথে তার প্রবাবিলিটির একটা, মানে অকারেন্সের সাথে তো প্রবাবিলিটি মিল আছে, সরি, ইনফরমেশন কন্টেন্টের সাথে শুধু প্রবাবিলিটিকে রিলেট করলেই তার ইনফরমেশন কন্টেন্টটা বের করে ফেলা যায়। যেমন আমরা একটা ফাইনাল জি, সেখানে সব পুরো কথাটা আছে, সেগুলো আমরা কোনো সময় অবসর করে নেব। এই একটা ইনফরমেশন কন্টেন্ট অফ এন ইভেন্ট xi has a probability of pxi, যদি এই জিনিসটা আমাদের জানা থাকে, তাহলে xi এর ইনফরমেশন কন্টেন্ট কতটা হবে ইন বিটস, ইন টার্মস অফ বিটস, that will be represented by this simple expression log 2 of 1 by the probability of, এখানে আমরা লিখতে পারতাম xi এর ইনফরমেশন কন্টেন্ট কত হবে। তো xi এর যে প্রবাবিলিটি কন্টেন্ট আছে তার ইনভার্স করে log 2 বেস, সেটাকে যদি করা হয়, that will actually give us the number of bits that is required to represent the information content of xi। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, একটা এক্সাম্পলের মাধ্যমে পরবর্তী স্লাইডে দেখব। তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাভারেজ ইনফরমেশন কন্টেন্ট অফ এ মেসেজ। কোন একটা পুরো একটা মেসেজের অ্যাভারেজ ইনফরমেশন কন্টেন্ট, সেটাকে আমরা বলি, বা মিনিমাম অ্যাভারেজ ইনফরমেশন কন্টেন্টটাকে বলা হয় এনট্রপি। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যান এনট্রপি? এনট্রপিটা হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি, এই যে তোমরা একটু আগে দেখে এসেছো, এটা বোঝাচ্ছে কি অ্যাকচুয়ালি ইনফরমেশন কন্টেন্ট। প্রত্যেকটা ইভেন্টের ইনফরমেশন কন্টেন্ট মাল্টিপ্লাইড বাই সেই ইভেন্টের প্রবাবিলিটি অফ অকারেন্স, এই দুটো যদি গুণ করে আমরা সবগুলোকে যোগ করি, then we are going to get a value that is known as entropy, which is the minimum average number of bits per character required to represent a message without any loss of information, ঠিক আছে, without
এনি রিডান্ডেন্ট বিটস অলসো। লস অফ ইনফরমেশন যদি হয় তাহলে এর চেয়ে কম সংখ্যক বিট দিয়ে যদি কোনো একটা মেসেজকে আমরা রিপ্রেজেন্ট করতে যাই তাহলে ইনফরমেশন উইল বি লস্ট। আর যদি কি হয় যে আমরা এর চেয়ে বেশি দিয়ে কোন এন্ট্রপি দিয়ে যে কতগুলা ক্যারেক্টার, সরি কতগুলা বিটস পার ক্যারেক্টার সেটা বোঝা যাচ্ছে। তো আমাদের যদি 10 ক্যারেক্টারের একটা মেসেজ থাকে তাহলে এন্ট্রপিকে 10 দিয়ে গুণ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওই মেসেজের ইনফরমেশন কন্টেন্ট। এই ইনফরমেশন কন্টেন্ট এই চেঞ্জ যদি জানা যায় তখন আমরা যেটা বুঝতে পারবো যে এখানে আমাদের রিডান্ডেন্ট বিট আছে কি নাই। ঠিক আছে, এতটুকুলা বিট হইলে যে যদি কোনো একটা মেসেজকে প্রকাশ করা হয় তাহলে এখানে কোনো রিডান্ডেন্ট বিট নাই। আর যদি এর চেয়ে বেশি সংখ্যক বিট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে বুঝতে হবে এখানে রিডান্ডেন্ট বিট আছে। জিনিসগুলো হয়তো পুরোপুরি বোঝা যাচ্ছে না, এই জন্য একটা এক্সাম্পল আমি পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। সাপোজ এরকম একটা ইস্যু, মুন, এই জিনিসটাকে আমরা পাঠাতে যাচ্ছি ট্রান্সমিটার থেকে রিসিভিং সাইডে। হ্যাঁ, এখানে যেমন দেখো মুন এই টার্মটা চারবারের ভিতরে মুন এসেছে, এম এসেছে একবার, প্রবাবিলিটি অফ এম ইজ 1/4, দ্যাট ইজ 0.25। এন এসেছে চারবারের ভিতরে একবার, 1/4। পি ও ও এসেছে চারবারের ভিতরে দুইবার, ফলে এটা প্রবাবিলিটি গুলো আমরা খুব সহজেই বলতে পারি। আচ্ছা, যখন প্রবাবিলিটি জেনে গেছি তার ইনফরমেশন কন্টেন্ট কত হবে সেটা ওই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি, যে 2 আর 2 4 একটা 5 বিট লাগবে। আচ্ছা, যদি এই বিট সংখ্যক গুলা দিয়ে করি তাহলে আমরা, সরি 5 বিট না, এখানে আরো কতগুলো বিট লাগছে সেটা আমরা একটু দেখবো। তো এভারেজ নাম্বার অফ বিট পার ক্যারেক্টার কতটুকু লাগতে দেয়, অথবা এটার এনট্রপিটা কত সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। পি আই টাইমস আই আই, এনট্রপি ভাবে আমরা ক্যালকুলেট করি, এটা গত স্লাইডে সেই সূত্রটা দেওয়া ছিল। তো এটা যে অ্যাভারেজ বোঝাচ্ছে সেটা আমরা একটা বোঝার জন্য একটা এক্সাম্পল আমি মাঝে মধ্যে বলি, সেটা একটু আমরা খেয়াল করি। যে একটা গাড়ি যাচ্ছে V1 স্পিডে, তারপরে ধরো এটা T1 টাইম পর্যন্ত, তারপরে V2 স্পিডে T1 থেকে T2 টাইম পর্যন্ত, তারপরে V3 স্পিডে তোমার T3 স্পিডে আমাদের যাচ্ছে যেটা সেটাতে V3, V1, V2। তো এটা অন অ্যান অ্যাভারেজ এটা কত ভ্যালোসিটি, ভ্যালোসিটি যদি কাউকে বের করতে বলা হয় তোমরা সবাই সেটা বলতে পারবা। যেটা করতে হবে V1 ইন্টু T1, তাই না, প্লাস V2 ইন্টু সে যত সময় ছিল T2 মাইনাস T3। আচ্ছা, তো এখন দেখো তোমরা যেটা বলতেছিলাম T2, আচ্ছা মাইনাস T1 বড় হাতের হতে পারে, লিখছি প্লাস V3 ইন্টু T3 মাইনাস, সবগুলাকে আমরা যদি যোগ করে টি দিয়ে ভাগ করে দিই, টোটাল নাম্বার অফ টি, তিনটা তিনের যোগফল T1 T2 T3 পর্যন্ত, ঠিক আছে, বা T3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে what actually we get is a average velocity like this। এখানেও আমরা যেটাকে একটু অন্যভাবে লিখতে পারতাম, তাহলে দেখতে পারতাম v is equal to v1 into t1 by t3। টোটাল টাইমটা হচ্ছে t3, টোটাল টাইমটার ভিতরে t1 সময়টা কতটুকু এসেছে, t1 by t3। দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ অকারিং v1। v1 আসছে, তার প্রবাবিলিটি অফ অকারিং হচ্ছে P1, V2 আসছে, তার প্রবাবিলিটি অফ অকারেন্স হচ্ছে P2, V3 আসছে, তার প্রবাবিলিটি অফ অকারেন্স হচ্ছে P3। যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদেরকে নিজেদের ভিতরে গুণ করে যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাই। দ্যাট ইজ হাউ এন্ট্রপি ইজ ক্যালকুলেটেড। আমাদেরকে we need to know the entropy of a message। কেন দরকার? টু ফাইন্ড আউট দ্য রিডান্ডেন্ট বিটস। যদি এই মুন টার্মটাকে যদি সাপোজ কেউ 10 বিট দিয়ে লিখে থাকে
কিন্তু সে দেখতে পাচ্ছে যে এনট্রপির ইনফরমেশন বা শর্টেন ইনফরমেশনের সময় আহ, আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্যারেক্টারে 1.3 বিটস ক্যারেক্টার প্রয়োজন হয়। তাহলে এখানে 4টা ক্যারেক্টার আছে, 4 ইন্টু 4.1 দ্যাট ইজ 1.4, 4 ইন্টু 1.4 দ্যাট ইজ 6 ক্যারেক্টার দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে। যদি সেটাকে কেউ ভুলে বা অন্য কোনো সুবিধার কারণে 10টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করে, দেয়ার উইল বি 4 রিডান্ডেন্ট বিটস। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে এই মুন এই শব্দটাকে কেউ যদি কম্প্রেস করতে যায়, সো এটাকে কম্প্রেস করতে গেলে যদি লসলেস কম্প্রেশন চাই, তখন 6 বিটের কম সংখ্যক বিট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে না। দ্যাট ইজ দ্য টু মেজর অ্যাপ্লিকেশন অফ দ্য টার্ম এন্ট্রপি। এন্ট্রপি আমাদেরকে বলে দেয় মিনিমাম নাম্বার অফ bits required to represent a মেসেজ উইদাউট এনি এরর। কোনো ভুল ছাড়া আমরা কতগুলা বিট দিয়ে, মিনিমাম কতগুলা বিট দিয়ে একটা মেসেজকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা আমাদেরকে বলে দেয় রিডান্ডেন্ট বা এনট্রপি। আরেকটা যেটা জিনিস বলে দেয় যে ম্যাক্সিমাম এগুলো দিয়ে রিডান্ডেন্ট বিট চিনতে পারলাম। আর কোনো কারণে যদি এই বিট সংখ্যার নিচে আমরা কম্প্রেস করে ফেলি ডাটাটাকে, তাহলে দ্যার উইল বি ইনফরমেশন লস, দ্যাট উইল বি লসি কম্প্রেশন। সো নাও উই ক্যান আইডেন্টিফাই এ লসি কম্প্রেশন এবং একটা রিডান্ডেন্ট বিট বলতে কি বোঝায়। এই জিনিসগুলো আমি আবার প্রয়োজন মতো তোমাদের কাছে তুলে ধরবো, এতটুকু বুঝলেই চলবে। এবার আসো, আমরা মোটামুটি আমাদের ইয়েটা শেষ। আমরা যেটা বলতে চাইছিলাম, ক্লাসটা অলমোস্ট শেষের দিকে। আমি আসলে একটু হাসপাতাল থেকে এসেছি, আমার মানে একটা আমার ভাই হাসপাতালে আছে, মাঝখান থেকে একটা এক্সস্টেড। আমি ক্লাসটা বেশি লেংদি করব না, এটা শেষে জাস্ট আমরা একটা ইয়ে আগায় থাকলাম, একটা স্টেপ। এটা যদি বাদও দিতাম, ইনফ্যাক্ট তোমাদের কোনো লস হতো না, কারণ এটা কোনো কোশ্চেন তো ফার্স্টলি আসবেই না। যখন আমরা কোনো টেক্সট কম্প্রেশন বা ইমেজ কম্প্রেশন গুলো করবো, শুরুতে এই ব্যাকআপটুকু দিয়ে তোমাদেরকে ওই করসপন্ডিং কন্টেন্টটা পড়ানো হবে। এখানে একটা ইস্যু হয়ে গেছে, আমরা যখন এনট্রপি যখন চিনেছি, এনট্রপি চিনে আমরা দুইটা জিনিস বুঝতে পারি, সেটা আমি বারবার বলতেছি। একটা হচ্ছে কতটুকু মিনিমাম কম্প্রেশন করা যাবে ফর লসলেস কম্প্রেশন, সেটা বাউন্ডারিটা ফিক্স করে দিবে এনট্রপি। আরেকটা জিনিস, এটা দিয়ে আমরা বুঝতে পারবো রিডান্ডেন্ট বিট গুলা কারা। যদি 10 বিট দিয়ে মুনকে এনকোড করা হয়, কিন্তু এটা এনট্রপি থেকে আমরা দেখতে পারলাম মাত্র 6 বিট দিয়ে এটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করা সম্ভব। তাহলে দ্য 4 extra bits আর দ্য রিডান্ডেন্ট বিটস, দে অ্যাকচুয়ালি ডোন্ট contain any information but they are required for some other purposes। সেই জিনিসটা এখন আমরা দেখার দরকার যে আচ্ছা রিডান্ডেন্ট বিট গুলা কি প্রয়োজন আছে নাকি বাদ দিব, সুপারফ্লুয়াস, এটা কি বেশি 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 মানে এটা এমনি এমনি দেওয়া হয়েছে। তো সেটাকে আমরা কিভাবে করতে পারি, যে দেখবো যে এটা কখনো কখনো এই রিডান্ডেন্ট বিট গুলা দরকার আছে এরর কারেকশনের জন্য। আর কম্প্রেশন যখন আমার মুখ্য উদ্দেশ্য, এগুলোকে বাদ দেওয়া। সো দেয়ার শুড বি এ ট্রেড অফ। আমাদের যখন কম্প্রেশনটাই মুখ্য, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আছে চাইলে চ্যানেলটা ভালো, তখন আমরা রিডান্ডেন্সি গুলাকে বাদ দিব, এনট্রপি পর্যন্ত কম্প্রেস করে ফেলবো মেসেজটাকে। আর যখন আমাদের কাছে এমন একটা চ্যানেল ইউজ করতেছি যেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, এরর প্রন মানে এরর হওয়ার সম্ভাবনাটা বেশি, সেক্ষেত্রে আমরা কি করব, রিডান্ডেন্ট বিট শুড বি দেয়ার। এই পরবর্তী স্লাইডগুলো এটাই বোঝানো হচ্ছে, সেটা আমরা খুব দ্রুত দেখে যাচ্ছি। যেমন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন আমরা রিয়েল লাইফেও রিডান্ডেন্সি থাকলে আমরা কি সহজে দেখতে পারি। যেমন এটা দেখে তোমাদের মাথায় সবার, আমার মাথায়, তোমাদের মাথায়, সবার মাথায় বুঝতে পারছি যে এটা একটা বিট করে, 2টা বিট করে মিসিং আছে, 2টা ক্যারেক্টার, তাও বুঝতে পারছি দিস ইজ হ্যারি পটার। এই রিডান্ডেন্সি থাকার কারণে আমরা এরর গুলাকে কারেক্ট করতে পারি। কিন্তু যদি এটাও একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, যদি আমরা আরো বেশি ডাটা লস্ট করি, তখন যেমন এটাকে হ্যারি পটার না বলে কেউ যদি হ্যাপি পোস্টার বলে, ইট কুড বি হ্যাপি, মানে এটা সেটা ফেলে দেওয়া যায় না, তাই না? এরকম এটা দ্যার্থ মিনিং আছে। তো আমরা রিয়েল লাইফে এখান থেকে যে এক্সাম্পলটা দেখানো হলো, রিয়েল লাইফে যদি ইয়ে থাকে, রিডান্ডেন্সি থাকে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইউজড টু ডিটেক্ট অ্যান্ড কারেক্ট এরর্স। তো আমরা এই রিডান্ডেন্সিটাকে বাদ দিতেও চাই ফর গেটিং মাচ মোর কম্প্রেশন, আবার পেতেও চাই টু গেট
the advantage of error correction of detection. So there should be a trade-off. ট্রেড-অফটা আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবো কম্প্রেশন করার সময়। সো এর বাকি অংশগুলো খুব একটা গুরুত্ব নাই, এই স্লাইডগুলো তোমরা দেখে নিও। আজকে তোমাদের মন চাইলে একটা দিও অথবা দুইটা দিও অ্যাটেন্ডেন্স, এটা আমরা অন্যভাবে কাউন্ট করবো। এই লাস্ট এই উইকটা আমি স্যারকে বলবো যে তোমার ক্লাস মিস হয়েছে, আর আজকে কোনো রকম দায় সারা একটা ক্লাস নিলাম, কারণ এটা খুব একটা গুরুত্ব নাই। ইনশাল্লাহ মিড টার্মের পরে তোমরা মূল জিনিসগুলো আমি তোমাদেরকে আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এতটুকুই ছিল আজকে আমার ক্লাস। তোমরা অ্যাটেন্ডেন্স দিও, আর আশা করি তোমরা একটু সেফ থাকার চেষ্টা করবা। তো সাবধানে চলো, প্রচুর খুব প্রাদুর্ভাব রোগটা মারাত্মক আকারে ঝাড়াচ্ছে, এবং এখনকার দিনে আমি দেখলাম আমার ভাইয়ের ক্ষেত্রে, উনি ভ্যাকসিনেটেড, ওনাদের ফ্যামিলিতে সবাই ইনফেক্টেড এবং কোনো সিমটম ছিল না। যখন সিমটমটা প্রকাশ পাইছে ততক্ষণে 60% লাং ড্যামেজ। সো ইট ইজ খুব মানে ভীতিপ্রদ একটা পরিস্থিতি। তোমরা নিজেরাও একটু সাবধানে থাকবা, আর দোয়া দরুদ অবশ্যই, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমরা কেউ এটা থেকে ওভারকাম করার কোনো চান্স আমি দেখি না। দ্যাটস অল ফর টুডে। তোমরা ভালো থাকো, ক্লাসটা এখানে শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার, একটা কথা ছিল। বলো স্যার, আপনার যে ওয়েবসাইটের লিংকটা ওটা স্যার একটু দিলে ভালো হতো। আচ্ছা, লিংকটা আমি আবার দিয়ে দিচ্ছি এখন তোমাকে, চ্যাট বক্সেই দিয়ে দিই। লিংকটা লাগবে। আর তোমাদের মনে হয় একটা ইয়ে দিয়েছে অ্যাসাইনমেন্ট দুইটা। এটা খুব সহজ অ্যাসাইনমেন্ট, কিন্তু তোমাদের এখানে একটা জিনিস যেটা শিখতে হবে, রিফ্রেজিং করে তোমরা ইন্টারনেটে কন্টেন্ট গুলা পাবা, কিন্তু হুবহু লিখে না লিখে নিজের ভাষায় লিখতে শিখতে হবে। এটা খুব দরকার এখন। তোমরা বাইরে গেলে অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করবে তখন এটা পড়বে, আর পেপার যখন লিখতে যাবো তখন এটা প্রয়োজন হয়। সেই জন্য এই জিনিসটাই শেখা হবে। তোমরা কম্পিউটার কম্পোজ করবা, সেটা যখন দেখবা সাবমিট করার সময় আমরা কিন্তু একটু দেখবো না, পুরোটা টার্নিট ইন দিয়ে দিয়ে দিবো। সেটা থেকে দেখে বোঝা যাবে কারটা কতটুকু মিল আছে কতটুকু অমিল আছে। এই এইটার উপরেই মার্কিং কিন্তু হয়, গতবারও তাই দেখেছে। সেই জন্য তোমরা একটু এই কাজটা করবা, কপি করবা, ঠিক আছে? কপি করার পরে ওই প্যারাটা আবার নিজের ভাষায় লিখবা। এই পরিশ্রমটুকু তোমাদের করতে হবে। আর বাকি জিনিসগুলা খুব একটা ওখান থেকে আমরা যে কোশ্চেন আসেও পরীক্ষায় তোমাদেরকে বলবো কিভাবে কোশ্চেন আসতে পারে, সেগুলা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু না। হ্যাঁ, টার্নিট ইন যেগুলো ধরতে পারে না সেগুলো হলো ছবি নিয়ে, সেগুলো ঝামেলা করবে না, ইকুয়েশনে ঝামেলা করবে না। কিন্তু প্যারাগ্রাফ লেখাগুলা যদি হুবহু কপি হয়, সে কিন্তু ইয়ে করে ফেলবে, প্রবলেম হবে। সো তোমরা এই জিনিসটা শিখো, সেটাই আমাদের এই অ্যাসাইনমেন্টের একমাত্র উদ্দেশ্য। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। আর যদি মিড টার্মে ভ্যাকেশনে তোমরা তো রিল্যাক্স থাকবা, তারপরে যদি কোনো প্রয়োজন হয় তোমরা আমাদের ক্লাসরুমে কোনো মেসেজ থ্রো করলে অ্যাসাইনমেন্ট রিলেটেড বা অন্য কিছু রিলেটেড আমরা সেটাকে রেসপন্ড করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।